Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সার রোগের কারণ। ব্ল্যাকউড চেম্বার প্রোডাকশনস, ব্ল্যাকউড থ্রিলার্স। আজকে প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের গল্প মশা। প্রেমেন্দ্র মিত্র আমাদের প্রত্যেকেরই একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয় লেখক। ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা এই লেখকের সৃষ্ট একটি অত্যন্ত অনবদ্য এবং চিত্তাকর্ষক চরিত্র। লেখক প্রেমেন্দ্র মিত্র যখন ঘনাদার গল্পগুলি লেখা শুরু করেন তখন তিনি সিনেমার জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত। তার পরিচালিত বাংলায় পথ বেঁধে দিল ও হিন্দিতে রাজলক্ষ্মী মুক্তি পায় 1945 সনে। সেই বছরেই মুক্তিপ্রাপ্ত নীরেন লাহিড়ীর ভাবিকাল ছবিটির তিনি ছিলেন উপদেষ্টা, কাহিনীকার ও চিত্রনাট্যকার। মশা গল্পটির ঘটনাস্থল শাখালিন দ্বীপ। যখন প্রেমেন্দ্র মিত্র এই গল্পটি লিখেছিলেন তখন এই দ্বীপটি হঠাৎ সংবাদ জগতে গুরুত্ব পেয়ে যায়। কারণ তখন দ্বিতীয় মহাযুদ্ধের বিজয়ী পক্ষ আর বিজিত পক্ষের মধ্যে সন্ধির ব্যবস্থাগুলোর সময় সামনে এসে পড়ে শাখালিনের ভাগ্য নির্ণয়ের প্রশ্ন। বৈজ্ঞানিক কৌতূহলের দিক থেকে মশা ও পোকা এই দুটি গল্পের মধ্যে মিল রয়েছে। দুটি গল্পই নির্মিত হয়েছে জীববিজ্ঞানের ক্ষেত্রে। প্রথমটিতে মশার শরীরে এবং পরেরটিতে সিস্টোসার্কা গ্রিগেরিয়া তথা পঙ্গপালের শরীরে এমন রাসায়নিক পরিবর্তনের কথা বলা হয়েছে যা জীববিজ্ঞানী সম্প্রদায়ের একাংশের গবেষণার বিষয়। পার্থক্য শুধু এই যে ওই গবেষকগণের উদ্দেশ্য মানবের হিত সাধন, আর গল্প দুটির বৈজ্ঞানিক দুজনের লক্ষ্য মানবের অনিষ্ট সাধন। এখন শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের গল্প মশা। গল্পটাই আগে বলবো না গল্প যার মুখে শোনা সেই ঘনাদার বর্ণনা দেব, বুঝে উঠতে পারছি না। গল্পটা কিন্তু ঘনশ্যাম দা সংক্ষেপে ঘনাদার সঙ্গে এমনভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে। সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধ হয় উচিত। ঘনাদার রোগা লম্বা শুকনো হাড় বের করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারেই অসম্ভব। 35 থেকে 55 যে কোনো বয়সই তার হতে পারে। ঘনাদাকে জিজ্ঞাসা করলে অবশ্য একটু হাসেন আর বলেন, দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসাব রাখবার কি আর সময় পেয়েছি। তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো সিপাই মিউটিনির, কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার। সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। শুধু এইটুকুই মেনে নিয়েছি যে গত 200 বছর ধরে পৃথিবীর হেন জায়গা নেই যেখানে তিনি যাননি, হেন ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই। কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেসে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না। আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন এও তার অসীম করুণাই বলতে হবে। প্রায় অবশ্য তিনি ভয় দেখান যে পাত্তারি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন, কিন্তু সাধারণত সেটা মাসের শেষে, মাসের খরচের তাগাদা পড়বার সময়। বুঝে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছ থেকে তাগাদা করা আমরা ছেড়েই দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটায় বসেন। যার ভাগ্য যেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান।
তারপর চোখ বুজে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথায় বেশ একটু উচ্চস্বরেই হেসে ওঠেন। অপ্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই। ঘনাদা একটু নড়ে চড়ে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রুপের স্বরে বলেন, কি কথা হচ্ছিল? বন্যার নাকি? আমরা লজ্জিতভাবে স্বীকার করি যে সামান্য দামোদরের বানের কথা আমরা আলোচনা করছিলাম। ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান যে মনে হয় দামোদরের বানে আমাদের নিজেদের ভেসে যাওয়াই ভালো ছিল। তারপর জিজ্ঞাসা করেন, টাইডাল ওয়েভ কাকে বলে জানো? দেখেছো কখনো সেই প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস? সংকুচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজেদের কোনো অভিজ্ঞতা নেই। ঘনাদা হেসে বললেন, কেমন করে আর থাকবে? তাহলে শোনো, তখন মুক্তোর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে আমি উঠেছি। ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এই রকম এক টাইডাল ওয়েভের মাথায় এক বেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে তিনি উঠেছিলেন। এই গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য। দিনে দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো আর কি। ঘনাদার ভয়ে আমাদের অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয়, কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসে আছেন। হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা, চোখের জোড়ার বড় বেশি নেই। ঘনাদাদার মার্কা মারা হাসিটি হেসে অমনি গিয়ে উঠলেন একেবারে অ্যান্ডিস পাহাড়ের চূড়োয়। পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুনের বাসার খোঁজে। হ্যাঁ, চোখের জোর দেখেছি বটে সেবার। অ্যান্ডিস পাহাড়ের উপর পথ হারিয়ে ফেলেছি। শীতে প্রায় জমে যাবার জোগাড়। সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বোরোরো জাতের এক 6.5 ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইড। সন্ধ্যা প্রায় হয় আর খানিকক্ষণের মধ্যে পথ খুঁজে না পেলে এই পাহাড়ের উপরই বরফ চাপা পড়ে মরতে হবে। এমন সময় আমাদের চূড়োর নিচেকার খানিকটা মেঘ যেন একটু ফাঁক হয়ে গেল, কিন্তু 12,000 ফুট উপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে? কিন্তু তখনও বোরোরো জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানি না। হাত দুটো দূরবীনের মতো করে সে একবার চোখের সামনে ধরলে, তারপর বললে, ব্যাস, আর ভয় নেই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভয় তো নেই, কিন্তু কি দেখতে পেলে তুমি? কেন? এই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা রয়েছে। বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরা এক শিকারী এই মাত্র তাঁবুতে ঢুকলো। শুনে আমি তো অবাক। ঘনাদার কথা শুনে আমরা ততদিক অবাক হয়ে বললাম, 12,000 ফুট উপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পাইলো। তা না হলে চোখের জোর আর কিসের? শকুনের চোখ কিরকম হয় জানো? 2 মাইল উপর থেকে ভাগাড়ের গরুর লাশ ওরা দেখতে পায়। এই বোরোরো শিকারীদের চোখও তেমনই। এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলাই বাহুল্য। প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি। এর ভেতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল। ঘনাদা তখনও এসে পৌঁছননি, তাহাই বোধহয় আমাদের অতটা সাহস। তাছাড়া ভেবেছিলাম
সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান দাগা প্রয়োজন বোধ করবেন না। কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না। বিপিন সবে তার গ্রামে কিভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে, হঠাৎ দরজায় ঘনাদার আবির্ভাব। কি কথা হচ্ছিল হে? আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, না না, ও এমন কিছু নয়, এই মশা মারবার কথা কইতেছিলাম আর কি। বিপিন তাড়াতাড়ি আরাম কেদারাটা ছেড়ে সসম্মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়। ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন, ওহো, মশা, তাই বলো। আমরা কতকটা আশ্বস্ত হই। যাক, ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছবে না। কিন্তু পর মুহূর্তেই বোমা ফাটল। যে সে বোমা নয়, একেবারে অ্যাটমিক। হ্যাঁ, মেরেছিলাম বটে একবার একটা মশা। আমরা স্তম্ভিত। ঘনদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয়, স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়। মশাই যদি মারতে হয় তাহলে ঘনদা মাত্র একটি মশা মারবেন, এই যে কল্পনাও করা যায় না। শিশির সাহস করে তো বলেই ফেললে, ঘনদা একটি মশা মেরেছিলেন? একটি মাত্র মশাই জীবনে মেরেছি। আমাদের হতবুদ্ধি করেই ঘনদা বলে চললেন, মেরেছি 1939 সালের 5ই আগস্ট সাখালিন দ্বীপে। আমরা ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি দেখে তিনি একটু চুপ করে থেকে আবার বললেন, সাখালিন দ্বীপের নাম হয়তো তোমরা শুনেছ, কিন্তু কিছুই জানো না। কেমন, ঠিক বলছি তো? দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার। সেই দ্বীপের পূর্ব দিকের সমুদ্র কূলে তখন অ্যাম্বার সংগ্রহ করবার একটি কোম্পানির হয়ে আমি কাজ করছি। এমন অখাদ্য পাণ্ডববর্জিত জায়গা দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ। বছরের অর্ধেক সেখানে মুষলধারে বৃষ্টি পড়ে, আর বাকি অর্ধেক বরফে সব জমে যায়। তার উপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা। কোন রকমে দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করেই সেমুখ আর হব না, এই ছিল আমার মতলব। কিন্তু সে আশায় ছাই পড়ল। আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ। তার সঙ্গে এই পর্যন্ত যা অ্যাম্বার সংগ্রহ হয়েছিল সেই মহামূল্য থলিটাও আর পাওয়া গেল না। সাখালিন দ্বীপটি তো নেহাত ছোটখাটো নয়, তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড়। সেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি। সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বের করা সোজা কথা নয়। তবে একটা আশার কথা ছিল এই যে, অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে সাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারুর লাভ নেই। সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে। আর সাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্ডারসক থেকে ভ্লাদিভস্টকের স্টিমার না ধরে কোনো উপায় নেই। অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায়। তখন লুকিয়ে কুকুরটানা স্লেজে করে পালানো বোধহয় সম্ভব, কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই সাখালিন থেকে বেরুতে পারবে না। অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বের করার সময় অন্তত আমরা ঠিকই পাব। বেতারে আলেকজান্ডারসকের পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমিও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন
দুজন কুলি নিয়ে তানলিনের খোঁজে বেরিয়ে পড়লাম। কয়েকদিন জলা জঙ্গল ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি, তখন হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেয়ে গেলাম আমরা। টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি। ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারীর কাছে সকালবেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখা গেছে, কিন্তু তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ আমরা পাইনি। রাত্রে তাঁবুর মধ্যে ঘুমানো একরকম অসম্ভবই। শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুক ছাড়া আর কিছুই নেই। সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না, কিন্তু দিনে মাছি ও রাত্রে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকেও হার মানায়। আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ চমকে উঠে বললাম, ক্যান ইউ সি দ্যাট মিস্টার মার্টিন? দেখেছেন মিস্টার মার্টিন? ব্ল্যাকউড চেম্বার প্রোডাকশনস, ব্ল্যাকউড থ্রিলার্স। আজকে প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের প্রথম গল্প মশা।